ক্যামেরা চলছে তাই না? আমার ক্যামেরাই তো বলছি আমি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আর মন টক সেগমেন্টে আমাদের নতুন আজকে অতিথি নাম হচ্ছে সায়ন্তনী ঘোষ, যিনি এই বাংলার প্রথম রূপান্তরকামী আইনজীবী। সায়ন্তনীদিকে অসংখ্য ধন্যবাদ আমার এই মন টক সেগমেন্টে আসার জন্য। আমি ভীষণভাবে আপ্লুত, আর আমার দর্শকরা ভীষণভাবে আপ্লুত। আমার যারা বন্ধুরা আছে, আমার যারা ভাই বোনেরা আছে, তারাও আজকে অনেক 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 ইন্সপায়ার হলো। আমিও খুব আনন্দিত যে আজকে তোমাদের এখানে আসতে পেরে। আর তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ, আমি চাইবো যে এভাবে এগিয়ে যাও। আরো আরো অনেক মানুষের কথা তোমার এই চ্যানেলের মাধ্যমে উঠে আসুক মানুষের দরবারে। আসুন তাহলে দিদির সাথে পরিচয় করে নেওয়া যাক। নমস্কার, আমি সায়ন্তনী ঘোষ, বাংলার প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী। খুব ভালো লাগছে এই মন টক্সে এসে, এবং মন্দিরাদির সাথে আলাপ এবং মন্দিরাদির সাথে হাত ধরেই আমার এই মন টক্সে আসা। সেজন্য আমি মন টক্সের প্রত্যেকটি দর্শককে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে অনেক আড্ডা হবে, জীবনের অনেক কথা, অনেক গল্প আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দিদি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর তোমার এখানে এসে আরো অনেক বেশি ভালো হয়ে গেছি। এটা তো আমাদের বিশাল অনেক বেশি বড় পাওয়া। বৃষ্টির দিন এবং বর্ষা তো পুরো চলছে, একদম সারাদিন বৃষ্টি হচ্ছে। আমরা মানে দুজনেই যখন এসেছি মন্দিরাদির এখানে, তো মন টক্সে কথা বলতে, আর সেখানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত সুন্দর একটা পরিবেশ, তো সেখানে আমি আজকে আছি। আশা করি আমাদের দর্শকদের আরো বেশি ভালো লাগবে। মানে আমার যারা বন্ধুরা আছে মন টক্সে, তারা তোমাকে অবশ্যই অবশ্যই কি বলবো পছন্দ করছে। দিদির কাছে আমার একটা কোয়েশ্চেন আজকে, সেটা হচ্ছে এই দিদির যে সংগ্রামটা, মানে জীবনের যে সংগ্রাম যেটা আমরা বলি, যে ছোট থেকে বড় হওয়া এবং ভালো জায়গায় পৌঁছানো, একজন আইনজীবী হিসেবে কাজ করছেন দিদি এখনো। তো আমি চাইবো, আমার দর্শকরাও শুনতে চাইছে যে দিদির সংগ্রামটা কেমন ছিল, জীবনের যে সংগ্রাম। দেখো, মন্দিরাদির জীবনের সংগ্রামটা তো অবশ্যই খুব বেশি ছিল, এবং সবচেয়ে বড় কথা যে আমার একদম, আমি যদি খুব পাস্টের দিকে ফিরে যাই, আমার একদম প্রথম দিককার জীবন, যখন আমি ছোটবেলায় জন্মেছি আর কি। তো আমি জন্মেছিলাম একজন ছেলে হিসেবে, মানে যেটাকে আমাদের সোকাল সোসাইটিতে বলে পুরুষ আর কি। তো মানে আমাদের অ্যাসাইন্ড বার্থ জেন্ডার যেটা, সেটা ছিল হচ্ছে আমার মেল। কিন্তু আমি যখন আস্তে আস্তে বড় হই, ছোট থেকে আমি খুব একটা ছেলেদের যে জিনিসগুলো ছেলেরা পছন্দ করে, যদিও এখন সবকিছুই খুব ভার্সেটাইল, বাট ছেলেরা যে ক্রিকেট খেলা বলো, ফুটবল খেলা বলো, বা যেগুলোকে আমরা সোসাইটিতে খুব ছেলেদের গেমস বলে ভাবি, বা ছেলেদের যে, সেগুলোতে আমার কোনোদিন কোনো ইন্টারেস্ট ছিল না। আমি একটু ইনডোর গেমসগুলোর প্রতি বেশি ইন্টারেস্টেড ছিলাম, যেরকম ধরো লুকোচুরি খেলা বা বউ বাসন্তী খেলা, মানে এই যেগুলো মেয়েদের আমাদের খেলা যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমার অনেক বেশি ইন্টারেস্ট আমি দেখাতাম। তো ছোট থেকেই সাজগোজ করা, একটুখানি ওই গামছা নিয়ে চুল বাঁধা, মায়ের ড্রেসিং টেবিল থেকে একটু লিপস্টিক পরা, একটু কাজল পরা, এইগুলো খুব ভালোবাসতাম সবসময়। আমার ভেতরে যে নারী সত্তাটা ছিল, সেটা ছোট থেকেই কিন্তু আমার মধ্যে প্রকাশ পেত। এবার আস্তে আস্তে যখন আমি একটু বড় হলাম, ধরো যখন 13-14 বছর সময়, যে সময়টা অ্যাকচুয়ালি একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে যে চেঞ্জগুলো হয়, যে হরমোনাল সিস্টেমসগুলো চেঞ্জ হয়, তারা বুঝতে পারে যে কোন জেন্ডারের প্রতি তারা অ্যাট্রাক্টেড, সেই সময়টাই আমি ফার্স্ট রিয়েলাইজ করি যে আমার শরীর যেটা নিয়ে আমি জন্মেছি সেটা মিথ্যা, এবং সেটা আমি সেই জায়গাতে নিজেকে ভাবতে পারছি না। সেই জন্য তখন থেকেই আমার জীবনের পরিবর্তনটা স্টার্ট হয়, সেই সময় থেকে। এবং আস্তে আস্তে আমি নিজেকে, নিজের ভাবনা চিন্তা বা ধ্যান ধারণা, আমার সাজগোজ, সবকিছুর মধ্যে ওই নারীত্বটাকে আনতে শুরু করি। তাই দেখে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়ির লোকেরা তো কখনোই প্রথমে মেনে নিতে পারেনি। তো কারণ স্বাভাবিক ব্যাপার, আমি যে সময়টায় বড় হয়েছি, তখন তো বুঝতেই পারছো সোসাইটিতে এই ব্যাপারগুলো, যে রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার, এই ব্যাপারগুলো একদমই মানুষের কাছে খুব, ধারণাগুলো খুব অস্পষ্ট ছিল। মানুষ জানতোই না যে এটা কি জিনিস, খায় না মাখে না কি করে, এবং এত আইন, এত লস, এই ব্যাপারগুলো তখনও আসেনি। তো সেই সময় আমি খুব, মানে বাড়িতে প্রচুর মানুষজন প্রচুরভাবে আমাকে মক করতো। স্কুলে যখন যেতাম, বন্ধু বান্ধবরা খুব হিউমিলিয়েট করতো, অনেক বেশি ডিসক্রিমিনেশনের শিকার আমাকে হতে হয়েছে সেক্ষেত্রে। তো তাদের কাছে এটাই মনে হতো যে আমি কে, আমি ছেলে না আমি মেয়ে, কারণ আমি ভীষণ সাজগোজ করতে ভালোবাসতাম সেই সময়। তো আস্তে 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 এরকমভাবেই দিন যা গেল। আমি নাচ শিখতাম, যেহেতু আমার নাচের একটা আলাদা মানে ভাবনা, সেক্টর আলাদা ছিল বরাবরই ছোট থেকে। তো সবসময় নাচের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম পড়াশোনার পাশাপাশি। তারপর যখন 11-12 পাস করলাম, করে আমি যখন কলেজে ভর্তি হলাম, তখন ভর্তি হওয়ার সময় আমার মনে হলো যে না, আমার এমন একটা কিছু নিয়ে পড়া উচিত, যে সাবজেক্টটা বা যে বিষয়টাকে নিয়ে আমি পড়লে আমার নিজের পায়ের তলার জমিটা কিছুটা শক্ত হবে।
এবং আমি লড়াই করতে পারবো। কারণ আমি বুঝতে পারলাম যে আমাদের সমাজ খুব সহজে আমাদের মতো মানুষদের সো কল্ড এই যারা তৃতীয় লিঙ্গ তাদেরকে মেনে নিতে এখনো কোথাও না কোথাও অপ্রস্তুত। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমার এমন একটা কিছু মানে প্রফেশনের ক্ষেত্রে আমাকে এগোতে হবে যেটা খুব হার্ডকোর প্রফেশন, যেটা দেখে মানুষ আমাকে রেসপেক্ট করবে, শ্রদ্ধা করবে, সেই জায়গাটাকে আমি পৌঁছতে হবে। এবং মায়ের তো একটা বিশাল বড় ভূমিকা ছিল এখানে, যে মা খুব ইন্সপায়ার করেছিল আমাকে। আর বাবাও যেহেতু আইন মানে প্রফেশনের মধ্যে যুক্ত আছেন, সেহেতু বাবাও মা দুজনের ক্ষেত্রে মায়ের ভূমিকাটা অনেক বেশি ছিল, কারণ মা বরাবরই খুব সাপোর্টিভ ছিল আমার ক্ষেত্রে। তিনি মনে করতেন যে এটা আমার সন্তান হিসেবে তার যে জেন্ডারই সে বিলং করুক না কেন, যে জেন্ডারটাকে সে কমফোর্টেবল হোক না কেন, সেটা তিনি মেনে নিয়েছিলেন। এবং মা তার নিজের পাশাপাশি বাড়ির আদার্স পরিবারের লোকজনের সাথেও লড়াই করেছিল আমাকে নিয়ে। এবার আমি আইন কলেজে ভর্তি হলাম, হাজরা ল কলেজ। সেখান থেকে আমি আইন পড়ে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করলাম এবং ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। তারপরে আমি আলিপুর কোর্টে জয়েন করি, আলিপুর কোর্টে পড়তে যাই। আলিপুর কোর্টে যখন আমি ঢুকি তখন অ্যাজ আ প্র্যাকটিশনার, এবং অ্যাজ আ প্র্যাকটিশনার যখন আলিপুর কোর্টে আমি জয়েন করি তখন আমার হাতে অনেকগুলো কেস আসতে থাকে, বিভিন্ন ডিভোর্স ম্যাটার, বিভিন্ন ক্রিমিনাল ম্যাটার। কিন্তু সমস্যাটা হলো দেখেন, কিন্তু সেই সময়টা আমার চেঞ্জটা হয়নি। সেই সময়টাতে মানে আমি একটা মেয়েলি পুরুষ যেরকম ভাবে যায়, তার চোখে কাজল, তার সাজগোজ, সেইভাবেই আমি কোর্টে যেতাম। এবং যেহেতু শার্ট প্যান্ট পরে একটা ছেলে কোর্টের ড্রেসটা ওরকমই থাকে, সাদা জামা, কালো প্যান্ট, ওই ব্লেজার, তখন মানুষ ওইভাবে আমাকে আইডেন্টিফাই করতে পারতো না। মানুষ ভাবতো যে একটা ছেলে এত সেজে গুজে চোখে মাস্কারা লাগাচ্ছে, চোখে কাজল লাগাচ্ছে, ঠোঁটে হালকা লিপ গ্লস লাগাচ্ছে, লাগিয়ে একটা এত হার্ডকোর প্রফেশনের মধ্যে আসবে। বিকজ আমাদের সমাজটা না সবসময় দেখবে খুব মানে ভীষণ রকম একটা মানে যেটাকে আমরা বলি খুব পুরুষতান্ত্রিক সমাজ, এবং এই প্যাট্রিয়ার্কাল সোসাইটি যেটা আমরা ভাবি, সেখানে বরাবরই কিন্তু মেয়েরা, মানে আমি কোনো রকম জেন্ডারের এইতে কথা বলছি না, কিন্তু সেই মেয়েরা কোথাও না কোথাও এখনো অব্দি কিন্তু সেকেন্ড জেন্ডারের মধ্যেই বিলং করছে। মানে মেয়েদেরকে কিন্তু সেইভাবেই রাখা হয় যে একটা ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার, থার্ড জেন্ডার, এইভাবে। এবং সেখানে কোনো একটা পুরুষতান্ত্রিক সমাজ তারা কোনো একটি ছেলে যে একটি মেয়েরই তার ভাব বা মেয়েরই হাব ভাব বা মেয়েরই সাজ পোশাক নিতে পারে না। এটা আমি খুব বুঝেছি আমার পরিবার দিয়ে, যারা প্রকৃত, যারা ভীষণ রকম ভাবে নিজেদেরকে পুরুষ প্রমাণ করার চেষ্টা করে এবং নিজেদেরকে ভীষণ পৌরুষ। তখন আলিপুরে গিয়ে এই সমস্যাটার মধ্যে আমাকে পড়তে হয়। তারা মানতে পারেনি আমাকে, তারা ভীষণ রকম ভাবে আমাকে হিউমিলিয়েট করতে থাকে, প্রচন্ড রকম ব্যঙ্গ, মানে বিভিন্ন ভাবে মকড হতে মানে হলাম আমি সেই সময়টায়। তো তখন না আমার কিছুটা সময় আমার খুব গ্যাপ গেছে জীবন থেকে, আমি কোর্টটা ছেড়ে দিই, ল প্র্যাকটিসটা আমি বন্ধ করে দিই। ল প্র্যাকটিসটা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে এই হিউমিলিয়েশনগুলো আমি নিতে পারছিলাম না, যে মানুষ এভাবে আমাকে ব্যঙ্গ করছে, এভাবে আমাকে দেখে হাসি ঠাট্টা করছে। তখন আমি পুরোটাই ওই কোর্ট, মানে ছোটখাটো যেগুলো কেস পেতাম সেগুলো আমি করতাম আমার সিনিয়রকে দিয়ে, কিন্তু বেশিরভাগটা সময় আমি ডান্স নিয়ে থাকতাম। আমার নাচের স্কুল তৈরি করলাম, রুদ্র পলাশ, যেটা এখন কলকাতার বাইরে প্রচুর জায়গায় আমরা অনুষ্ঠান করি। তো ডান্সের রুদ্রপলাশে, হ্যাঁ রুদ্রপলাশে কি হলো, রুদ্রপলাশে প্রচুর ট্রান্সজেন্ডার আমাদের মতো ছেলে মেয়েরাও কিন্তু জয়েন করলো। ওদের জন্য এটা একটা খুব বড় প্ল্যাটফর্ম, মানে এই প্ল্যাটফর্মটা করে দিলে ওদের জন্য। হ্যাঁ, আমার মনে হলো যে ওদের জন্য এই প্ল্যাটফর্মটা করাটা খুব দরকার, কারণ ওদের মধ্যে যে ট্যালেন্ট গুলো আছে সেগুলো ওরা বাইরের মানুষের কাছে পৌঁছতে পারছে না। সেটার জন্য আমি করলাম, এবং সেখানে সাধারণ ছেলেমেয়েরাও ডান্স শেখলো ওদের পাশাপাশি। তারপর আস্তে আস্তে নাচের মধ্যে দিয়ে যেতে 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 আমার 2018-তে আবার কাম ব্যাক করা মানে কোর্টে। তখন আমি একটা ডিভোর্সের মামলা পাই, সেই মামলাটা আমি জিতে যাই। সেই মামলাটা করি আমার তখন চারিদিকে নাম বেরোয়, এবং প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী বাংলার সেই হিসেবে আমি প্রতিষ্ঠা পাই। এবং তারপর আবার আমি মাস্টার্স করি। লকডাউনের সময়টা যেহেতু অনেকটা আমাদের করোনা পিরিয়ডে খুব স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ হয়ে গেছিল, সেই সময়টাই আমি আবার অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে এই বারাসাতেই আমি আবার লয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি, এবং সেখান থেকে পাশ করে এখন বর্তমানে আমি হাইকোর্টের সলিসিটর ফার্ম ভিক্টোরিয়া মোজেসে আমি আছি অ্যাজ এ লিগাল অ্যাসোসিয়েটস হিসেবে। এবং এখন পরিবেশ খুব ভালো, ওখানে আমার যিনি ম্যাডাম আছেন দেবযানী ঘোষ, ভীষণ ভীষণ হেল্পফুল এবং কোঅপারেটিভ, আর খুব ভালো মানে পরিবেশ ওখানে, এনভায়রনমেন্ট খুব ভালো, খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ওখানে। তো নাও ইটস অল গুড। দিদির সংগ্রাম আমরা শুনলাম, জীবনের যে স্ট্রাগল করেছেন কিন্তু কোনো জায়গায় থেমে থাকেননি, মানে একটার পর একটা হয়তো সমাজ থেকে অনেক কিছু, মানে আমার এখন বলতে খারাপ লাগছে, মানে আমরাই সেটা ক্রিয়েট করেছি, সেই জায়গাতে উনি থামতে 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 আজকে কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছে গেছেন। তো দিদি, আমার দিদির কাছে আমার আরেকটা কোয়েশ্চেন থাকছে এখানে, যে দিদির মতনই মানে যারা যে সমস্ত ট্রান্সজেন্ডাররা, যে সমস্ত ছেলে মেয়েরা গ্রামে গঞ্জে এখনো আছে, সেই সমস্ত ছেলে মেয়েরা কিভাবে
এই আইনজীবী বা এই পেশাতে আসতে পারে? দিদির যদি একটু কিছু বলো। দেখো, আমার সবার আগে মনে হয় যে আমাদের শিক্ষাটা খুব দরকার। শিক্ষার কোনো সাবস্টিটিউট হয় না, এটা আমার মনে হয়। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষজনের আগে থেকে এই যে কেন্দ্র সরকার এত স্কিম করছে, এখন রূপান্তরকামীদের জন্য আইন এসেছে, কিন্তু আইনটা না কোথাও না কোথাও একটা ওই মানে মানুষ খুব লড়াই করতে করতে যখন একটা বাচ্চা ছেলে সে কাঁদছে হাতে মোয়া পাওয়ার জন্য, তাকে হাতে মোয়া ধরিয়ে দেয় যেরকম, সেরকম কোথাও একটা হয়ে গেছে। আইনটার মধ্যে আরো অনেক কিছু জায়গায় এখনো লুপহোলস রয়েছে, অনেক ফাঁক রয়েছে, সেগুলোকে আমার মনে ঠিক করা দরকার। এবং পরিবার থেকে আগে এগিয়ে আসতে হবে। পরিবার যদি না পাশে থাকে, যেটা আমার ক্ষেত্রে আমি অনেকটাই পেয়েছিলাম, পরিবার যদি পাশে না থাকে তাহলে এই তৃতীয় লিঙ্গের মানুষরা কিন্তু ভেসে যাবে। কারণ পরিবারকে সেই মানে স্কিম, মানে যে স্কিমগুলো হচ্ছে, পরিবারকে সেই অ্যাওয়ারনেস, সেই সচেতনতার জায়গাটা পরিবারকে তৈরি করতে হবে। পরিবারই হচ্ছে সবার আগে ভালো বন্ধু, এবং পরিবার থেকেই একটা মানুষ, একটা বাচ্চা, একটা শিশু কিন্তু তার গ্রোথ হয় সেই পরিবার থেকে। সুতরাং সে কোন জেন্ডারের প্রতি কমফোর্টেবল, সে কোন জেন্ডারের প্রতি তার ওরিয়েন্টেশন কি, সেটা কিন্তু পরিবার থেকেই বুঝতে হবে। এবং এটার জন্য আমার যে বক্তব্য, যে এই ধরনের পেশায় আসতে গেলে আগে তাকে পড়াশোনা করতে হবে খুব অল্প বয়স থেকে, সে যে জেন্ডারই বিলং করুক না কেন। আমার মনে হয় এখানে কোনো ডিসক্রিমিনেশন থাকা উচিত নয়। এবং এখন যেহেতু প্রত্যেকটা বিভিন্ন জায়গাতেই যেহেতু ট্রান্সজেন্ডার অপশন চলে এসছে অনেক অনেক ক্ষেত্রেই, সেহেতু আইনের ক্ষেত্রেও চলে এসছে, সেহেতু আমার মনে হয় সেক্ষেত্রে যারা রূপান্তরকামী, যারা নিজেদের সেই জায়গায় নিয়ে যেতে চাইছে, তাদের সবার আগে নিজেদের মনটাকে স্থির করতে হবে এবং নিজের কাজের প্রতি একটা ডেডিকেশন রাখতে হবে যে আমি এই জায়গাটায় পৌঁছবো, অর্থাৎ নিজের পায়ের তলায় একটা শক্ত জমি তৈরি করবো। সেই ভাবনাটা রেখে তারা যদি এগোয়, তারা যদি পড়াশোনা করে, সেক্ষেত্রে অবশ্যই তারা এগোতে পারবে। বাকিটা তো আমি আছি, তো আমার মতো যারা আছে, আমার কাছে প্রচুর মানুষ আমাদের এরকম কমিউনিটি ফোন করে, তাদের যা যা সমস্যার বা তাদের যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করি তাদেরকে নিয়ে। এবং প্রচুর এই সমস্ত মানুষজন, তাদেরকে আমার মনে হয় যে ট্রান্সজেন্ডারদের আইন প্রফেশনে আসাটা ভীষণ ভীষণভাবে দরকার। কারণ বিন্দু বিন্দু জলে তো সিন্ধু হয়, যদি সবাই মিলে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় আরো অনেক বেশি সেই আন্দোলনটা অনেক বেশি সোচ্চার হবে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে। আচ্ছা, সায়ন্তী দিদির কাছে আমার আরেকটা কোয়েশ্চেন থাকছে, সেটা হচ্ছে এই যে ট্রান্সজেন্ডার দিদি যেটা বলছেন বারবার, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দিদি বলছিলেন এই মাত্র অনেক স্কিম আছে, সেই কিছু স্কিম যদি দিদি আলোচনা করেন। আরেকটা কথা, সেটা হচ্ছে এই ট্রান্সজেন্ডারদের কি আমাদের সমাজে সেইভাবে এখনো মেনে নিচ্ছে? মানে দিদি তো অনেক প্রতিষ্ঠিত আজকে, তো আমি চাইছি সেটা দিদির কাছ থেকে শুনতে চাইছি যে দিদি কি মনে হয় সর্বোপরি আমরা কি কতটা প্রতিষ্ঠিত এই জায়গায়? দেখো মন্দিরাদি, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের 2019-এ একটা আইন বেরিয়েছে, ট্রান্সজেন্ডার প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট, আর 2020-তে একটা রুলস বেরিয়েছে যেখানে ট্রান্সজেন্ডারদের সমাজের ক্ষেত্রে ইনক্লুশন করা, ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তিকরণ রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষদের, সেটা কিন্তু খুব বড় বড় করে বলা আছে এবং অনেক অনেক গাইডলাইন্স সেখানে দিয়ে দিয়েছে। কিন্তু একটা কিছু কিছু জায়গায় অনেক ফাঁক ফোকরও রয়েছে যেগুলোকে তৈরি করে। যেরকম একটি মেয়ের যদি শ্লীলতাহানি হয় বা একটি মেয়ে যদি সেক্ষেত্রে কোনোভাবে সেক্সুয়ালি বা ফিজিক্যালি অ্যাবিউজ হয়, তার ক্ষেত্রে যখন আইনটা আমাদের ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধিতে যেরকম 5 বছর, 7 বছর কি 10 বছর বা আরও বেশি হতে পারে, সেখানে একজন রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল বলো, ভার্বাল বলো, ইকোনমিক বলো, অ্যাবিউজগুলোর ক্ষেত্রে পানিশমেন্টটা মাত্র 2 বছর, 6 months to 2 years। সেটা খুব একটা ডিসক্রিমিনেশনের জায়গা আমাদের মনে হয়েছে, তো সেটা আমার মনে হয় খুব বাড়ানো দরকার। এছাড়া আরও একটা যখন বড় আইন আসে, তার পাশাপাশি আরও অনেক ছোটো ছোটো আইন আসতে থাকে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরও কিছু এই যে ট্রান্সজেন্ডারদের প্রপার্টি নিয়ে, ট্রান্সজেন্ডারদের বাচ্চা অ্যাডপশন নিয়ে এবং বিয়ে নিয়ে, ম্যারেজ নিয়ে, এগুলো নিয়ে আইন কিন্তু আরও বেশি করে আনা দরকার আমার মনে হয়। তার পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্কিম রয়েছে, যেরকম স্মাইল, সাপোর্ট ফর মার্জিনালাইজড বলে একটা স্কিম বেরিয়েছে। সেই স্মাইল প্রোফাইলটার মধ্যে বা স্মাইল স্কিমে কিন্তু প্রচুর ট্রান্সজেন্ডাররা নিজেদের নাম নথিভুক্ত করতে পারে। পরিষেবা এটা চলছে অলরেডি, কিন্তু আমাদের কি পাবো আমরা এখানে? নাম রেজিস্টার করলে স্মাইলের ক্ষেত্রে ধরো বিভিন্ন রকম পড়াশোনার, এডুকেশনের সুবিধা পেতে পারি আমরা, স্কিম জবের ক্ষেত্রে সুবিধা পেতে পারি, হেলথের ক্ষেত্রে সুবিধা পেতে পারি বিভিন্ন হসপিটালগুলোতে, যেখানে এখনো ধরো এই যে সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি, যেটা ট্রান্সজেন্ডার চেঞ্জ করা যে সার্জারিটা হয়, সেই সার্জারির ক্ষেত্রে হেল্প করার অনেক অনেক ব্যাপার সেখানে আছে। এবং আরো দুটো স্কিম বেরিয়েছে, পিএম দাক্ষ আর পিএম জয়। পিএম দাক্ষের আন্ডারে হচ্ছে যেটা এডুকেশনাল সিস্টেমের জন্য, পিএম দাক্ষ আর পিএম জয়। পিএম জয়টা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে, মেডিকেল ফ্যাসিলিটি পাওয়ার ক্ষেত্রে, পিএম দাক্ষটা হচ্ছে এডুকেশন। এটা সম্পূর্ণ বিনামূল্যে?
এটা বিনামূল্যে কিনা এখন আমি অতটা দেখিনি, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করা হয়েছে। এছাড়া ধরো নয়দাতে একটা মেট্রো স্টেশন তৈরি হয়েছে, যেটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেছে নয়দাতে, পুরো ট্রান্সজেন্ডারদের জন্য, পুরো ট্রান্সজেন্ডাররা সেটাকে অপারেট করে। আবার ধরো উড়িষ্যাতে মধুবাবু পেনশন বলে একটা পেনশন হয়েছে, যেটা যারা বার্ধক্য ট্রান্সজেন্ডারে তাদের ভাতা দেওয়ার জন্য। তো এইগুলো আমার মনে হয় আমার রাজ্য দরকার। আমি তো বাংলার মেয়ে, তো বাংলাতে আমার মনে হয় বাংলাকেও সেইভাবে ট্রান্সজেন্ডার, এখানে একটা আনম্যারিড ডটার সে তার বাবার পেনশন পেতে পারে, তাহলে একটা রূপান্তরকামী মহিলা সে তার বার্ধক্যে পৌঁছয়, সে তার বাবা মায়ের পেনশনটা কেন পাবে? সেক্ষেত্রে তার পরিবারে তারও তো জীবন ধারণ জীবিকা নির্বাহ করতে হবে। এটা। আর তুমি যেটা দ্বিতীয় প্রশ্ন করলে যে আমাদের এখনো ট্রান্সজেন্ডারদের সেভাবে সমাজে কিভাবে মানা হয়, আমার মনে হয় দেখো যে ঠান্ডা এসি ঘর, তোমার এখানে এসে আমি বসেছি, কত ভালো লাগছে, তুমি আরাম করে ডেকেছো সুন্দর। বাইরে বেরোলে দেখবে কত ময়লা, কত ধুলো, চারপাশটা অনেক নোংরা। সেই ধুলো ময়লাটা না আমরা ছেড়ে ফেলা উচিত আমাদের কাছে। হাতের স্যানিটাইজেশন আমরা সবাই করি, মনের স্যানিটাইজেশনটা খুব দরকার আমাদের প্রত্যেকে। সেটা আমরা কজন পারি বলো? সেই জায়গাটাতে আমাদের প্রত্যেককে পৌঁছতে হবে। এই তোমার মতো 100টা মন্দিরা যদি আমাদেরকে নিয়ে সেই জায়গাটা করায়, তাহলে আমার মনে হয় সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে মানুষজন সেইভাবে জানতে পারবে বিষয়গুলো, আমাদের সম্পর্কে জানতে পারবে, আমাদের কথা, আমাদের দুঃখ, আমাদের অভিমান, আমাদের কষ্ট, সেগুলো মানুষের কাছে পৌঁছবে। পুজোর সময় হাজার হাজার প্যান্ডেলে দেখবে রূপান্তরকামীদের নিয়ে পুজো হচ্ছে, তারা ব্যানার করছে। আমিও 2 বছর দুটো পুজোর মুখ ছিলাম। পুজো হয়ে গেল, সারা বছর তাদের কোনো যোগাযোগ নেই, মানুষ ভুলে যায়। যখন ভোট হয় তখন রূপান্তরকামীদের ভোট একটা বিরাট অংশ, তখন সরকার জানে যে কোনভাবে তাদেরকে ইউজ করা যায়, তাদের জন্য প্রচুর জায়গায় এই স্কিম। এটা অন ক্যামেরা চলছে তাই না? হ্যাঁ, অন ক্যামেরাই তো বলছি আমি ওখানে। না, এটা ওটা তো অন অফ করার কোনো দরকারই নেই। এটা আমি অনেক জায়গায় আমার প্রচুর ইন্টারভিউ আছে, আমি অ্যাড করে দিতাম, ঠিক আমাদের সেই ভোটের আগে আগে সবাই চলে আসে, তো সেখানে কিন্তু এখনো অবধি আমি তো বলবো কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুজনের কাছেই আমরা সমানভাবে বলবো যে আমাদের জন্য আরো ভাবুন, আরো ভাবনা দরকার। কেন আমাদের ইনক্লুসিভনেসের জন্য কেন্দ্র থেকে আইনের উপর ডিপেন্ড করতে হবে? ডাইরেক্ট আইন আসুক না কেন, যেখানে আমাদের আরো বেশি করে স্কুল কলেজগুলোতে রূপান্তরকামীদের, যাদেরকে হিউম্যান, তাদের সেই রূপান্তরকামী জিনিসটা কি, সেক্স আর জেন্ডারের মধ্যে ডিফারেন্স কি, এগুলো মানুষকে জানবার জন্য, এই ধারণাগুলো ক্লিয়ার করার জন্য একদম পাঠ্যক্রম থেকে এটা আনা দরকার, সিলেবাস থেকে একদম গ্রাউন্ড রুট লেভেল থেকে আনা দরকার। সেইটা আমার মনে হয় ভীষণ প্রয়োজন সেক্ষেত্রে। সায়ন্তনী, আমি তোমার কাছে শুনলাম যে তোমাদের একটা রুদ্র পলাশ নামে কোনো একটা সংস্থা চালাচ্ছ, সেখানে তোমার এরকম অনেক নাকি ট্রান্সজেন্ডার যে সমস্ত ছেলে মেয়েরা আছে, মানে অসহায় ছেলে মেয়েরা তোমার কাছে আসছে এবং সেখানে অনেক কিছু শিখছে দিদির কাছ থেকে, এবং আমি চাইবো সেটা দিদি নিজের মুখ থেকে বলুক। হ্যাঁ, আমার, তুমি তো জানোই আমার নাচের স্কুল রুদ্র পলাশ। যখন আমি কোর্টটা একটু ছেড়ে দিই সেই সময় আমি নাচের স্কুলেই বেশি ছিলাম, এবং রুদ্র পলাশ সেই নামটার মধ্যে বুঝতেই পারছো যে রুদ্র আর পলাশ মানে একটা হচ্ছে শিব, মানে পুরুষ আর প্রকৃতি। অর্থাৎ কোথাও না কোথাও সেই তো মানুষ বলে যে আমরা অর্ধনারীশ্বর, অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষটা। তো আমার রুদ্র পলাশটাও সেরকম, রুদ্রের তেজ আর পলাশ মানে সরস্বতী, রুদ্র মানে নটরাজ, পলাশের সেই কোমলতা, মানে কোমল আর মানে তেজ দুটো মিক্সিং আর কি, দুটোর মধ্যে। তো সে আমি রুদ্র পলাশে প্রচুর রূপান্তরকামী ছেলেমেয়েরা নাচ শেখে, সাধারণ ছেলেমেয়েদের পাশাপাশি ওরাও একটা প্ল্যাটফর্ম পায়, ওদের মধ্যে যে ট্যালেন্টগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাই। এবং আমার আগামী দিনে সামনে 3 সেপ্টেম্বর আমার কলকাতার জ্ঞানমঞ্চে একটা অনুষ্ঠান আসতে চলেছে, যেটার নাম ঋতু উৎসব। আমাদের শ্রদ্ধেয় পরিচালক ঋতুপর্ণ ঘোষ, যে ঋতুপর্ণ ঘোষের আমাদের কমিউনিটির জন্য, আমাদের সমাজের জন্য যিনি একজন খুব বড় বার্তা ছিলেন, এবং যিনি প্রথম সাহস করে তৃতীয় লিঙ্গ সাবজেক্টটাকে সিনেমা জগতে আনেন তার সিনেমার মাধ্যমে। এবং তার কিছু সিনেমা, যেরকম মেমোরিজ ইন মার্চ, কৌশিক গাঙ্গুলিতে একটা সিনেমা উনি অভিনয় করেছিলেন, আরেকটি প্রেমের গল্প, তারপর চিত্রাঙ্গদা, এই যে সিনেমাগুলো, এগুলোর মধ্যে এই যে তৃতীয় লিঙ্গ বা সমকামিতা বা এই যে রূপান্তরকামী সাবজেক্টগুলোকে কিন্তু উনি তুলে ধরার চেষ্টা করেন। সো তাকে উদ্দেশ্য করে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমি এবং আমার রূপান্তরকামী ছেলেমেয়েরা আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করি, যার নাম দিই ঋতু উৎসব। আচ্ছা, তোমার এই ঋতু উৎসবে যে ছেলেমেয়েরা পার্টিসিপেট করে শুধুমাত্র ট্রান্সজেন্ডার না, ঋতু উৎসবে বাইরেও থাকে, কারণ আমার মূল ভাবনাটাই হচ্ছে যে ইনক্লুসিভনেস, অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ। আমরা ব্রাত্য নই, আমরা সবার সাথে এক। তাই রূপান্তরকামী ছেলেমেয়েরাও যেরকম আর্টিস্টরা ওখানে থাকছে, পারফর্ম করছে, তার পাশাপাশি মেইন স্ট্রিমের ছেলেরা মেয়েরা তারাও পারফর্ম করছে। আমার অনেক ছেলেরা অভিনয় করছে যারা ধরো ভীষণ রকম ভাবে থিয়েটার বা অভিনয়ের সঙ্গে যুক্ত, যারা সিরিয়াল করে, এরকম ছেলেরাও আছে, কাজ করছে তারা। তো এটা একটা
ফ্যামিলির মতো সবাই মিলে একসাথে কাজ করছে। দারুণ, শুনে এটা ভালো লাগছে দিদি। এবং আমি বলবো সবাই আসুন, আমি এখানে মন্দিরাদির এই মঞ্চকে এসে সবাই দর্শকদের প্রত্যেককে বলছি আমাদের কোনো টিকিট মূল্য নেই। 3 সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে আপনারা প্রত্যেকে আসুন, ঋতু উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেকে, এবং মন্দিরাদিও আমার পাশে আছে। আর দিদিদের অনুষ্ঠান শুরু হচ্ছে কটা থেকে? আমাদের অনুষ্ঠান শুরু বিকেল 5টা। আপনারা 5টার মধ্যে এসে, ফার্স্ট কাম ফার্স্ট সিট, 5টার মধ্যে এসে আপনারা আসন গ্রহণ করুন এবং আমাদের পাশে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, যাতে আমরা এগিয়ে যেতে পারি। দিদির সাথে কথা বলতে বলতে মানে বুঝতেই পারছি না কিভাবে সময়টা কেটে যাচ্ছে। ঘড়ির সময় বলছে আমাদের একদম সময় হাতের কাছেই। যে দিদিকে আমাদের তরফ থেকে একটা লাস্ট কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে এই ট্রান্সজেন্ডার যে সমস্ত ছেলে মেয়েরা আছে তাদেরকে তো দিদি যেভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে রুদ্রপলাশের হাত ধরে, এটা কিন্তু মানে আমি আমার তরফ থেকে স্যালুট জানাই দিদিকে, তোমরাও জানিয়ে দিও কমেন্টে। আর দিদিকে লাস্ট কোয়েশ্চেন যেটা বলবো সেটা হচ্ছে ওনার তরফ থেকে কিছু উপদেশ দিক, যাতে করে ছেলে মেয়েরা আরো 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 সফলতা পান। আমার কাছে উপদেশ দেওয়ার মতো যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি আমাদের রূপান্তরকামী সমাজ বা রূপান্তরকামী ভাই বোনেদের জন্য আমি একটা কথাই বলতে পারি, সেখানে যে হাল ছিল না বন্ধু, এগিয়ে যাও। আর যে 5টা মোটিভেশনাল যে জায়গা আমি বলবো তাদের জন্য, সেটা হচ্ছে একটা হচ্ছে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসটাকে বাড়াও প্রত্যেকে। আর একটা হচ্ছে মনের জেদ অর্থাৎ খিদে, যে আমি এই জায়গায় পৌঁছবো, আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে। আর একটা হচ্ছে ভালো কাজে নিজেকে বজায় রাখো, সমাজে অনেক ভালো ভালো কাজ করার আছে, সেই ভালো কাজে ভালো জায়গা থেকে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো যাতে মন ভালো থাকে। 3 নাম্বার হয়ে গেল। 4 হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষের, যারা আমাদের রূপান্তরকামীদের এখনো অবধি সমাজের ক্ষেত্রে অনেক বেশি হিউমিলিয়েট করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। একটা মানুষ প্রতিবাদ করলে সেই কথাটা কিন্তু ছড়িয়ে পড়ে আরো চারদিকে, তখন আরো মানুষ সেই সঙ্গে এসে যুক্ত হয়। সেই প্রতিবাদ করো, প্রতিবাদের ভাষাটাকে বজায় রেখো, কখনো নিজেকে নিজে ছোট ভেবো না। আর একটা লাস্ট হচ্ছে পায়ের তলায় জমি কিছুটা, অর্থাৎ সবসময় মাথা উঁচু করে চলে নিজের পায়ের তলায় একটা শক্ত জমি তৈরি করে। তার জন্য দরকার কি? এডুকেশন, শিক্ষা। সেই জায়গাটা নিজেরা বাড়ির লোককে বোঝাও, বাড়ির লোক না চাইলে অনেক অনেক ফোরাম আছে আমাদের কলকাতায়, তাদের কাছে যাও, তাদের কাছে জানার চেষ্টা করো, তাদের হেল্প নাও, কিন্তু নিজে কোনোদিন সেই শিক্ষার জায়গাটাকে নষ্ট হতে দিও না। তুমি জানবে বা তোমরা প্রত্যেকেই জানবে যে শিক্ষা যদি আমার ভেতরে থাকে, তাহলে কোনো মানুষের কোনো রকমভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে হিউমিলিয়েট করা বা ডিসক্রিমিনেট করার কোনো অধিকার কারণ নেই। আমরা স্বাধীন দেশে যে সংবিধানে আমরা চলি, সেই সংবিধানে আর্টিকেল 14, আর্টিকেল 21 এগুলো সব কিছুই কিন্তু, আর্টিকেল 15 সবই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসের কথা বলে। যে জায়গা থেকে আমাদের নিজেদের মতো করে বাঁচার অধিকারটাও কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ে। তাই তোমরাও সেইভাবে এগিয়ে যাও, সেইভাবে নিজেদের মনে জোর রেখে নিজের পায়ের তলার জমিটা তৈরি করে মাথা উঁচু করে বাঁচো। আর আরেকটা কথা, আমরা সমানুভূতি চাই না, আমরা সহানুভূতি চাই। উই ডোন্ট নিড এনি সিম্প্যাথি, উই নিড এমপ্যাথি। দিদির উপদেশগুলো আমরা শুনলাম। আর আমার যারা দর্শক বন্ধুরা আছে, অনেক ভাই বোন সবাই আছে, তাদেরকে একটু বলবো যে দিদি যে কথাগুলো বললো আমরা যদি সেটা একটু মেনে চলি, অবশ্যই দিদির জায়গায় পৌঁছাতে পারবো। সায়ন্তনী দিদিকে অসংখ্য ধন্যবাদ আজকে যে উপদেশগুলো দিদি দিলেন। আর আমি চাই আমার এখানে, আমার এই মন টক্সের সেগমেন্টে অনেক ভাই বোনেরা আছে এবং অনেক ছেলেমেয়েরা আছে যারা হয়তো এরকম প্রবলেমের মধ্যে আছে। দিদি অবশ্যই সবাইকে বলেই দিলেন যে সবাই হচ্ছে মোস্ট ওয়েলকাম, এখানে আমরা আছি, এখানে তাদের পাশে আছি এবং সমস্ত দিক থেকে আমরা হেল্প করব, সেটা আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যাব। দিদি তার জন্য নতুন একটা প্ল্যাটফর্ম দিয়েছে, এটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে এত লার্জলি জিনিসটা উনি ভাবছেন যে তাদেরকে কিছু একটা জায়গা দিয়ে তারা কিছু পড়াশোনা করুক, তাদের নিজের মাথা তুলে দাঁড়ায়। দিদি আরো বড় হোক, আর দিদির শ্রীবৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে এই মন টক্সের পর্ব তোমাদের কেমন লেগেছে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ব্লগে সবার সাথে দেখাবে। ততক্ষণ ভালো থাকো, হ্যাপি থাকো।